বাংলা সাহিত্যের জনপ্রিয় গল্প সম্ভার থেকে আজ বাছাই গল্পের আসরে শুনবেন ব্যোমকেশ বক্সীর স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প নিরুত্তর। গল্পটা লেখা হয়েছিল বাংলা ১৩৫৯ সালে, আজ থেকে প্রায় শতবর্ষ আগে। ঐতিহাসিক, সামাজিক, ছোট গল্প ও অবশ্যই রহস্য উপন্যাসে সমানভাবে চলমান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলম। তার এই লেখাগুলো বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাহলে শুরু করা যাক আজকের গল্প নিরুত্তর। গল্পের প্রধান চরিত্রে লেখক নৃসিংহবাবু, খোড়া মানিক। গল্প পাঠে জিৎ। উত্তরাঞ্চলের একটি শহরে আমি কিছুদিন বাস করেছিলাম। গঙ্গার তীরের শহর, বাঙালি দু চার ঘর আছে। আমার কিন্তু কেবল একটি বাঙালির সঙ্গেই ঘনিষ্ঠতা হয়েছিল। তার নাম নৃসিংহ পাল। আমার বাসার পাশেই ছোট্ট একটা বাড়িতে বাস করতেন। নৃসিংহবাবুর মতন এমন কদাকার চেহারা খুব কম দেখা যায়। গরিলার মতন পাশবিক একখানা মুখ, ছোট্ট ছোট্ট চোখ, মাথার চুল পেকে সাদা হয়ে গেছে। বয়স বোধ হয় ৬০-এর কাছাকাছি, কিন্তু শরীর অসুরের মতন নিরেট। প্রথম যেদিন তাকে দেখি আমার হৃৎপিণ্ড ভয়ে লাফিয়ে উঠেছিল। তার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না। তিনি সকালে ও সন্ধ্যায় দুবার গঙ্গা স্নান করতে যেতেন, তাছাড়া আর বাড়ি থেকে বেরোতেন না। তার বাড়িতে অন্য কাউকে আসতেও দেখিনি। কেবল খোড়া মানিক নামক এক ব্যক্তি রাতের অন্ধকারে গা ঢেকে মাঝে মাঝে আসত। আমি নিজের পড়াশোনা নিয়ে থাকতাম, নৃসিংহবাবুর সঙ্গে চেঁচে আলাপ করতে যায়নি। তার চেহারা যদি তার চরিত্রের দর্পণ হয়, তবে পরিচয় না হয় ভালো। কিন্তু তিনি একদিন নিজেই এসে আলাপ করলেন। আমার চাকর পালিয়েছে। আমি নিতান্ত অসহায় হয়ে বসে ভাবছিলাম, চাকর পালালে যদি এমন হাঁড়ির হাল হয়, তবে স্বাধীনতা অর্জন করে লাভ কি হলো? এমন সময় নৃসিংহবাবু এসে বললেন, চাকর পালিয়েছে, কিচ্ছু ভাববেন না, কালই নতুন চাকর জোগাড় করে দেব। আজ আমার চাকর এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে। নৃসিংহবাবুর কণ্ঠস্বর অতি ভরাট এবং মধুর, সানাইবাসীর খাদের পর্দার মতন। চেহারার সঙ্গে যেন ঠিক খাপ খায় না। তারপর তার সঙ্গে ঘনিষ্ঠতা হলো। তিনি দুবেলা গঙ্গা স্নান করেন, অথচ পূজার্চনা কিছুই করেন না, ধর্মের প্রসঙ্গ কখনো উত্থাপন করেন না। দেখে শুনে বেশ আশ্চর্যই মনে হলো। তার চেহারা ক্রমশ সহ্য হয়ে গেছিল, কিন্তু তার চরিত্র ভালো কি মন্দ তা নিঃসংশয়ভাবে ধরতে পারছিলাম না। হয়তো লুকিয়ে মদ খান, অন্য দোষও আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তিনি কখনো কাউকে কষ্ট দিতে চাইতেন না এবং কারোর কষ্ট দেখলে সাধ্য মতন প্রতিকারের চেষ্টা করেন। তার স্ত্রী, পুত্র, খ্যাতি গোষ্ঠী কেউ ছিল না, একাকী বাস করতেন। একদিন সন্ধ্যাবেলায় আমি হাঁটতে বেরিয়ে বাসা থেকে একটু দূরে গিয়ে পড়েছিলাম। শীতের সন্ধে, রাস্তায় লোকজন নেই, এমন একটা জায়গায় এসে পড়েছিলাম যেখানে ৩-৪টে রাস্তা এসে মিলিত হয়েছে। কোন রাস্তা ধরলে বাসায় ফিরে যেতে পারবো ঠিক ঠাউর করতে পারছিলাম না। এমন সময় দেখলাম নৃসিংহবাবু গঙ্গা স্নান করে ফিরছেন। তার পা খালি, গায়ে একটা আলোয়ান, হাতে গামছা জড়ানো ভিজে কাপড়। দুজনে পাশাপাশি ফিরে চললাম। এদিকটায় আগে আসি। জিজ্ঞাসা করলাম, গঙ্গার ঘাট এখান থেকে কত দূর?
মাইল খানেক। রোজ দুবেলা এখানে আসেন? একটু বিস্মিতভাবে প্রশ্ন করলাম। কাছাকাছি অন্য ঘাট আছে, সেখানে যান না কেন? তিনি বললেন, এটা শ্মশান ঘাট, এখানেই আসি। মনে হলো কাপালিক না, কিন্তু কই, রুদ্রাক্ষের মালা, সিঁদুরের ফোঁটা, এসব তো কিছুই নেই। খানিকক্ষণ নীরবে চললাম। বেশ অন্ধকার হয়ে গেছে। তার উপর পথের পাশে বড় বড় গাছ। আকাশে একখালি চাঁদ আছে বটে, কিন্তু রাত্রির তিমির হরণ করবার পক্ষে তো যথেষ্ট নয়। লক্ষ্য করলাম নৃসিংহবাবু পথে চলতে চলতে মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে পিছনে তাকাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, কি দেখছেন? দেখুন তো কেউ পিছনে আসছে কিনা। হঠাৎ গা ছমছম করে উঠল। পিছনে তাকিয়ে দেখলাম। বললাম, ওই না, কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি? না। কি ব্যাপার? কিছু না। মাস কয়েক আগে এই জায়গায় দুটো শ্মশানের কুকুর একটা মুসলমান গুন্ডার টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। মিনিট 10 পর লোকালয়ের এলাকায় এসে পড়লাম। আরও 5 মিনিট পর নিজের পাড়ায় পৌঁছালাম। নৃসিংহবাবুর বাড়ি আগে। তিনি বললেন, আসুন, চা খেয়ে যান। তার সদর ঘরে চৌকির উপর চাচিং পাতা, দুজনে মুখোমুখি বসে গরম চা খাচ্ছে। আমার মনে নৃসিংহবাবু সম্বন্ধে আজ আবার নতুন করে নানা প্রশ্ন জেগেছে। লোকটা কেমন? বাইরের সঙ্গে ভিতরের সামঞ্জস্য কতখানি? এতদিনের আলাপেও আসল মানুষটাকে চিনতে পারছি না কেন? নৃসিংহবাবু হঠাৎ হেসে উঠলেন। তার হাসির আওয়াজ যেন বংশী মধুর। হাসলে তার মুখের ভাব তেমনি দ্রংসটা করাল। হাসি থামিয়ে তিনি বললেন, আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভয়ঙ্কর পাজি লোক। আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। না না, সে কি কথা? তিনি সহজ সুরে বললেন, আপনি ঠিকই ধরেছেন। সত্যি আমি ভয়ানক পাজি লোক। অন্তত বছর 3 আগে পর্যন্ত তাই ছিলাম। এখন মনটা বোধহয় কিছু বদলেছে, কিন্তু চেহারা বদলায়নি। যা ছিল তাই রয়ে গেছে। নৃসিংহবাবুর নির্বিকার চিত্তে কথাগুলো বললেন, কিন্তু আমি বিশেষ অপ্রতিভ হয়ে পড়লাম। চায়ের পেয়ালা মুখের কাছে তুলে লজ্জা ঢাকা দেওয়ার চেষ্টা করলাম। তিনি বলে চললেন, পরমা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ মেরে পৃথিবীতে পাঠিয়েছেন। আমিও তার সঙ্গে বেইমানি করিনি। এমন দুষ্কর্ম নেই যা করিনি। জগাই মাধাই আমার কাছে দুগ্ধপোষ্য শিশু। এভাবেই জীবন কেটে যাচ্ছিল। তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল। তার ফলে সব ওলট পালট হয়ে গেল। ভাববেন না যে মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম। দৃষ্টিভঙ্গি বদলায়নি বেশি, আসলে বদলেছে এই জলজান্ত পৃথিবীটা। শুনলে আশ্চর্য হবেন, সে কথাই আজ আপনাকে বলবো। বলুন। এই সময় একটু বাধা পড়ল। বাইরের দরজাটা ভেজানো ছিল, সেটা কারুর হাতের ছোঁয়ায় খুলে গেল এবং একটা মানুষের মুখ ভেতরে উকি মারল। পশমের টুপিতে ঢাকা মুখখানা অস্থিসার এবং ছুঁচল। চোখ দুটি ভীরু কিন্তু ধূর্তমিতে ভরা। আমাকে দেখেই মুখটি বাইরের দিকের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। যেন একটা পথের কুকুর খাদ্যের লোভে রান্নাঘরে উকি মারছিল, ভিতরে লোক আছে দেখে পালিয়ে গেল। আমি চমকে উঠে জিজ্ঞাসা করলাম, ওকে? নৃসিংহবাবু হাসলেন। ভূত প্রেত নয়, মানুষ। ওর নাম খোড়ামানি। ও একটা নিশাচর জীব।
কিন্তু পালালো কেন? আপনাকে দেখে পালালো? ও আমার কাছে আসে লুকিয়ে। শহরের একজন বড় লোক আছে, তার নাম রাম নেহাল সিং। ওরা মানিক তার মোসাহেব। রাম নেহাল যদি জানতে পারে ঘোড়া মানিক আমার কাছে আসে, ওকে বেমালুম কেটে ফেলবে। ও কথা যাক, গল্প বলি, শুনো। নিশ্চিতবাবু দরজায় হিল দিয়ে এসে বসলেন। আমি পুলিশের দারোগা ছিলাম। রাইটার কনস্টেবল হয়ে ঢুকি বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম। আর উঠতে পারতাম, ইচ্ছে করে উঠিনি। উপরে তেমন মজা নেই। আমার মতন দুর্দান্ত দারোগা পুলিশে আর ছিল না, এখনো বোধহয় নেই। যেমন কুচুটে বুদ্ধি, তেমনি আইন বাঁচিয়ে কাজ করবার ক্ষমতা। যাকে একবার ধরতাম পিত্তি বার করে ছেড়ে দিতাম। চোর চাচর দুষ্ট পশ্চাৎ লোক আমাকে যত ভয় করত, ভদ্রলোকেরা তার চেয়ে বেশি ভয় করত। যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম, সেখানে ত্রাহি ত্রাহি রং উঠত। বড় লোকেরা গায়ে পড়ে টাকা খাইয়ে যেত, যেন তাদের পিছনে না লাগে। এইভাবে মনের সুখে আছি, বিয়ে করিনি। আমার মতন যাদের মনের ভাব, তাদের বিয়ে করা বোকামি। মাইনে পাই সামান্যই, কিন্তু উপরি আসে ছাপ্পড় ফুড়ে। এখনো সেই টাকাই খাচ্ছি। আরো 20 বছর যদি বেঁচে থাকি, সে টাকা ফুরোবে না। বাইরে বাঘের দাপট, আর ভেতরে মদ, মাংস, পঞ্চমকার। যা চাই সব পেয়েছি, মনের ফুর্তিতে আছি। বছর আসছে আগে এ শহরে বদলি হয়ে আসি। বড় থানার বড় দারোগা। শাসালো শহর, পয়সাওয়ালা লোক অনেক আছে। সকলের মধ্যে সাড়া পড়ে গেল। চুপি চুপি ভেট আসতে লাগলো। যাদের পেটে ময়লা যত বেশি, তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পুজো পাঠালো। কেবল একজন পাঠালো, সে ওই রাম নেহাল সিং। রাম নেহাল সিং এর জমিদারি আছে, সুদের কারবারও করে, অঢেল টাকা। সে তেওড়িতে বসে রইল, কিছু দিলে না। মাসখানেক পর একটা মামুলি কাজের আছিলায় তার বাড়িতে গেলাম। ইশারায় জানালাম টাকা চাই। সে স্পষ্ট মুখের উপর বললে, তোমার মতন দারোগা ঢের দেখেছি, যা পারো করো কি। এসপি আমার হাতের মুঠোর মধ্যে। মনে মনে বারুদ হয়ে ফিরে এলাম। দাঁড়াও জাদু, তোমাকে দেখাচ্ছি এসপি বড় না নার্সিং দারোগা বড়। চাল বুনতে আরম্ভ করলাম। এইসব জমিদারদের আইনের ফাঁদে ফেলা শক্ত নয়, ছোটখাটো মামলায় সহজেই ফেলা যায়। কিন্তু আমি ঠিক করেছিলাম রাম নেহাল সিংকে এমন মার দেব যে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। একেবারে শীত তারা ভেঙে দেব। ঘোড়া মানিক, যাকে এখনই দেখলেন, সে তখনও রাম নেহালের মোসাহেব ছিল। রাম নেহালে যত নোংরা কাজ সেই করত। তাকে একদিন ধরে ফেললাম। থানায় ডাকলাম না, বাড়িতে ডেকে এনে বললাম সে যেসব কাজ করছে তার জন্য তাকে 5 দফায় 10 বছর জেলে পাঠাতে পারি। ঘোড়া মানিক পা জড়িয়ে ধরল। সেই থেকে ঘোড়া মানিক হলো আমার গোয়েন্দা, গুপ্তচর। লুকিয়ে রাত্রে এসে আমাকে রাম নেহালের হাঁড়ির খবর দিয়ে যেত।
ঢুকিয়ে দিয়েছিলাম যে সে ভয় ওর এখনো যায়নি। আমার এখন চাকরি নেই, কোনো ক্ষমতাও নেই, কিন্তু ওর বিশ্বাস ইচ্ছে করলেই আমি ওকে জেলে পাঠাতে পারি। তাই মাঝে মাঝে আসে, খবর নিয়ে যায়। সে যাক, 1.5 বছর ধরে ধীরে ধীরে একটা মোকদ্দমা খাড়া করলাম। মোকদ্দমা নয়, একটা নিখুঁত শিল্পকর্ম। রামনিহালের ছেলের বয়স তখন 19-20। সে বাজারের এক বেশ্যাকে খুন করেছে। সাক্ষী, সবুত, দলিল, দস্তাবেজ একেবারে নিরেট, কোথাও বেরোবার পথ নেই। রামনিহালের ছেলের 14 বছর মেয়াদ হয়ে গেল। এসপি বাঁচাতে পারল না, কেবল কম বয়স বলে ফাঁসি হলো না। সে ছেলে এখনো জেলে পড়ছে। এই একটা নমুনা থেকে বুঝতে পারবেন আমি কি ধরনের লোক। তারপর কয়েক বছর কেটে গেল। আমার কাজ থেকে অবসর নেবার সময় হলো। অনেক টাকা করেছি, কাজ করবার দরকার নেই। এক্সটেনশন নিতে পারতাম, কিন্তু নিলাম না। এই ছোট্ট বাড়িখানা কিনেছিলাম। কাজ চুকিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম। মনের গর্ব ভরা আনন্দ। যা চেয়েছি তা পেয়েছি, কারোর কাছে হার মানিনি। আর কি চাই? সেদিন সন্ধ্যের পর এই ঘরে মদের বোতল নিয়ে বসেছি। সারা রাত্রি একাই উৎসব চলবে। টোটা ভরা পিস্তলটা হাতের কাছে আছে। শত্রু অনেক, কাজ ছেড়ে দিয়েছি বলে কেউ যদি দাঁত তুলতে আসে তাকে দেখে নেব। মশগুল হয়ে মদ খাচ্ছি, সময়ের হিসাব নেই। হঠাৎ চোখ তুলে দেখি একটা বিকট চেহারা সামনে দাঁড়িয়ে আছে। ডোগা ফিংড়ে এক সন্ন্যাসী, মাথায় জটা, কপালে সিঁদুরের ফোঁটা, সারা গায়ে ছাই মাখা। আমি অভ্যাসের বসে খপ করে পিস্তলটা তুলে নিয়েছি। সন্ন্যাসী ধমক দিয়ে উঠল, বন্দুক রাখ। কি গলার আওয়াজ, যেন তোপ দাগলো। বললে বিশ্বাস করবেন না, পিস্তল আমার হাত থেকে খসে পড়ল। আমি ভেড়ার মতন তাকিয়ে রইলাম। সন্ন্যাসী তখন বললে, তোর সময় হয়েছে। রোজ দুবেলা গঙ্গা স্নান করবি আর মার নাম করবি। মদ খাবি না, আর বুধবারে দাড়ি কামাবি না। আমি একবারে হো হো করে হেসে উঠলাম। মদের নেশা তো ছিলই, তার উপর বুধবারে দাড়ি কামাবো না। অনেকক্ষণ ধরে হাসলাম। হাসতে হাসতে বেদম হয়ে গেলাম। তারপর হঠাৎ মনে পড়ল, ঘরের দোর তো বন্ধ ছিল। সন্ন্যাসী ঢুকলো কি করে? হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই, চলে গেছে। কিন্তু দরজা ঠিক আগের মতোই বন্ধ আছে। তাই বলছিলাম, আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, বদলেছে এই পৃথিবীটা। যত সব অসম্ভব গাঁজাখুরি ব্যাপার ঘটতে আরম্ভ করেছে। যা ঘটতে পারে না, ঘটা উচিত নয়, তাই ঘটছে। সেই রাত্রে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে সদর দরজায় খটখট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ভাবলাম কেউ আমার সঙ্গে পথজাতি করছে। তখনও মদের নেশা ভালো কাটেনি। সন্ন্যাসীর কথাও মনে নেই। আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে গিয়ে হঠাৎ দরজা খুললাম। দেখলাম দড়ির কাছে কেউ নেই, কিন্তু একটা লোক
রাস্তা দিয়ে হন হন করে দূরে চলে যাচ্ছে। আমার রোগ চড়ে গেল। আমি তাকে ধরবার জন্য পার হলাম। পায়ে জুতো নেই, হাতে পিস্তল। আমি লোকটার পিছনে চললাম। ভোরের ঘোর ঘোর আলোয় ভালো দেখা যাচ্ছে না। আমি যত জোরে চলি সেও তত জোরে চলে। আমি দৌড়তে লাগলাম, সেও দৌড়তে শুরু করলো। তারপর অনেক দৌড়াবার পর তাকে আর দেখতে পেলাম না। এতক্ষণ কোথায় যাচ্ছি তার হিসেব ছিল না। এখন চমক ভেঙে দেখি শ্মশান ঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। শ্মশান ঘাট তখন শূন্য। সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল। সন্ন্যাসী বলেছিল, দুবেলা গঙ্গা স্নান করবি। তখন গরমকাল। এতখানি পথ দৌড়ে আমার সারা গায়ে ঘাম ঝরছে। ভাবলাম, মন্দ কি, স্নান করেই যাই। গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম। সেদিনটা ছিল বুধবার। কিন্তু আমার তা মনে ছিল না। বেলা 8টার সময় দাড়ি কামাতে বসলাম। আমি নিজেই দাড়ি কামাই, নাপিতকে বিশ্বাস নেই। কিন্তু খুর চালাতে গিয়ে খ্যাঁচ করে কেটে ফেললাম নিজের গাল। তত্তর করে রক্ত ঝরতে লাগলো। তখন মনে পড়ল, আজ বুধবার। সন্ন্যাসী বলেছিল বুধবারে দাড়ি কামাবি না। তোর দাড়ি না হয় একদিন নাই কামালাম। রাগে আমার সর্বাঙ্গ চলতে লাগলো। একটা ভিখিরি এসে আমায় খুন করে গেল। কিছুতেই না। আমি নার্সিং দারোগা, আমার ভয়ে বাঘে বলতে এক ঘাটে জল খায়। সন্ন্যাসী আমাকে ডাকে দড়ি দিয়ে ঘোরাবে। দেখব কেমন সন্ন্যাসী। কিন্তু কিছুতেই কিছু হলো না। সন্ধ্যের পর একটা আস্ত ব্র্যান্ডির বোতল নিয়ে বসতে যাব, বোতলটা হাত থেকে পিছলে পড়ে চুরমার হয়ে গেল। বাড়িতে আর মদ নেই, তো আমিও হার মানব না। ঠিকে গাড়ি ভাড়া করে তখনই চললাম মদের দোকানে। মদের দোকান বন্ধ। আরেকটা দোকানে গেলাম, সেটাও বন্ধ। শরীরে নাকি ধর্মঘট পড়েছে। গাড়িতে ফিরে এসে বসতেই গাড়োয়ান প্রশ্ন করল, হুজুর এবার কোথায় যাব? উত্তর দিলাম, চুলোয়। গাড়ি চলল। আমি বসে বসে রাগে ফুলতে লাগলাম। তারপর গাড়ি যখন থামলো দেখলাম শ্মশান ঘাটে উপস্থিত হয়েছি। স্নান করে বাড়ি ফিরলাম। এই রকম কয়েকদিন চলল। আমার নিজের ইচ্ছে বলে যেন কিছুই নেই। আমার দুবেলা গঙ্গা স্নান করতেই হবে। মদ খেতে পাবো না, বুধবারে দাড়ি কামাতে পারবো না। আমি স্বাধীন মানুষ নই, কি না গোলাম। আমার অজানা মালিক আমার ঘাড়ে ধরে আমার মুখটা রাস্তায় ঘষে দিচ্ছে। একদিন উত্তক্ত হয়ে নিজের মনেই বললাম, মা, তোমার উপর আমার বিশ্বাস নেই, পুজোর কি মানে না, কিন্তু সন্ন্যাসীর হুকুম মানলে যদি আর গন্ডগোল না হয় তবে তাই সই। আর মদ খাবো না, দুবেলা গঙ্গা স্নান করবো, বুধবারে দাড়ি কামাবো না। এতে যদি কারোর লাভ হয় তো হোক। দুবেলা গঙ্গা স্নান করা ক্রমশ অভ্যাস হয়ে গেল। বুধবারে দাড়ি কামানো ছেড়ে দিলাম। কিন্তু মদ ছাড়া অত সহজ নয়। আরো 2-4 বার মার খেতে হলো। যতবারই মদ খেতে যাই একটা না একটা বিপত্তি এসে পড়ে। একবার গেলাসে মদ ঢালছি, ছাদ থেকে গেলাসের মধ্যে টিকটিকি পড়ল। শেষ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিলাম। কিছুদিনের জন্য মনে হলো দুনিয়াটা নিঃস্বাদ হয়ে গেছে। যা হোক, নির্ঝঞ্ঝাটে দিন কাটছে। মার নাম করি। যখনই মনে পড়ে মাকে পাপ তুলে গালাগালি দিই। মাকে তা জানি না, কেন আমার পিছনে লেগেছে তাও জানি না, কিন্তু চুটিয়ে মাকে পাপান্ত করি।
আর বোধ হয় ভালো লাগে, কারণ যতই গালি দেই আমার কোনো অনিষ্ট হয় না। একদিন সন্ধ্যার পর ঘোড়া মানিক এলো, বলল, নাসিমবাবু, আপনি শহর ছেড়ে চলে যান। রামনিহাল সিং আপনাকে খুন করবার জন্য গুন্ডা লাগিয়েছে। এখানে থাকলে আপনার প্রাণ যাবে। রামনিহাল গুন্ডা লাগিয়েছে? আশ্চর্য নয়। আমি তার মুখে চুন কালি দিয়েছি, তার ছেলেকে জেলে পাঠিয়েছি। সে সুদ তুলতে চায়, কিন্তু আমি নার্সিং পাল রামনেয়ালের ভয়ে পালিয়ে যাব? আমি চিরকাল গুন্ডা চড়িয়ে বেরিয়েছি, আমাকে গুন্ডারা ভয় দেখাবে? কোচ পরোয়া নেই, আসুক গুন্ডা, দেখে নেব। তবু সাবধান হলাম। বাইরে যখন বেরোই পিস্তল নিয়ে বেরোই। রাতে শোবার সময় পিস্তল বালিশের পাশে থাকে। দুপুর রাতে উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখি কেউ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কিনা। কাউকে দেখতে পাই না, মনে হয় সব ধাপ্পা, আমাকে মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করছে। দিন আসছে পর মানিক আবার এলো। এককাল এসে বলল, ধন্যী আপনি, এত বুদ্ধি ধরেন, রামনিহাল মুসড়ে পড়েছে। অবাক হয়ে বললাম, সে কি? ঘোড়া মানিক বলল, বাঘের মতন একজোড়া কুকুর পুষেছেন আপনি। তারা সমস্ত রাত বাড়ি পাহারাতে। 3 বার গুন্ডা এসেছিল, কুকুর দেখে ভয়ে পালিয়ে গেছে। আমি নিজে কানে শুনেছি তারা রামনিহালকে বলছে, কুকুর নয় হুজুর, সাক্ষাৎ দুটো জমদূত। ঘোড়া মানিককে কিছু বললাম না, কিন্তু মনে ভারী ধোকা লাগলো। কুকুর এলো কোত্থেকে? তারপর সারা রাত জুতো পাহারা দিয়েছি, কখনো একটা নেড়ি কুত্তা দেখতে পাই। এ এক আশ্চর্য ব্যাপার, গুন্ডারা কুকুর দেখেছে, আমি দেখতে পাই না কেন? ভাবলাম, গুন্ডারা আমাকে তো চেনে, আমার বাড়িতে ঢুকতে সাহস পায় না। রামনিহালকে গল্প বানিয়ে বলেছে। তারপর বেশ কিছুদিন নিরুপদ্রবে কেটে গেল। আমি অদৃশ্য কুকুরের পাহারায় নিরাপদেই আছি। ভয় কেটে গেল। গঙ্গা স্নানে যাই, তাও পিস্তল নিয়ে যাই না। সেই সন্ন্যাসীর আর দেখা পাই। মনে ধর্মভাবও জাগেনি, কিন্তু নিজের মনে মা মা করি। বলি, মা তুই কি, আমায় বুঝিয়ে দে, আমার দুনিয়া ওলট পালট হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছি না, তুই বুঝিয়ে দে। মা বুঝিয়ে দেন না, সর্বনাশী আড়ালে দাঁড়িয়ে মজা দেখে। 6 মাস আগের কথা বলছি। ঘোড়া মানিক এলো, তার মুখ শুকনো। বলল, আপনি নাকি সন্ধেবেলায় শ্মশান ঘাটে নাইতে যান? বললাম, হ্যাঁ যাই। মানিক বললে, ওরা জানতে পেরেছে হিন্দু গুন্ডারা আপনাকে মারতে রাজি হয়নি। বলছে আপনি নাকি কাপালি, শ্মশানে সব সাধনা করেন। তাই রামনিহাল মুসলমান গুন্ডা লাগিয়েছে। নাম জানেন বোধ হয়, রহিম আর করিম, 2 ভাই। তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মারবে। ঘোড়া মানিক চলে যাবার পর ভাবতে বসলাম, কি করা যায়। গঙ্গা স্নান বন্ধ করা যাবে না, কারণ জানি নিজের ইচ্ছায় না গেলে ঘাড়ে ধরে নিয়ে যাবে। এক পিস্তল নিয়ে যেতে পারি, তো কেন জানি না পিস্তল নিয়ে গঙ্গা স্নানে যেতে আর ইচ্ছে হলো না। দূর হোক গে, যা হবার হবে। আমার ইচ্ছে তো কিছু হচ্ছে না, তবে মিছে ভেবে মরি কেন। 2-4 দিন কিছুই হলো না। স্নান করতে যাই, ফিরে আসি, আমার পিছনে গুন্ডা লেগেছে তা প্রায় ভুলেই গেলাম। তারপর একদিন সন্ধ্যের পর শ্মশানের দিকটা কিরকম নির্জন হয়ে যায় দেখেছেন তো। ওদিকে ঘর বাড়ি নেই,
লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আমি স্নান করে ফিরছি, রাত আন্দাজ 8টা। বেশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ পিছনে একটা বিকট চিৎকার শুনে আটকে উঠলাম। মানুষের গলার মর্মান্তিক চিৎকার, সেই সঙ্গে কুকুরের গভীর ডাক। যেন একটা ডাল কুত্তা একটা মানুষের গলা কামড়ে ধরে তার চিৎকার বন্ধ করে দিল। আমি আর দাঁড়ালাম না, টেনে ছুট মারলাম। পরের দিন সকালবেলা খবর পাওয়া গেল শ্মশান ঘাটের রাস্তায় রহিম গুন্ডার লাশ পাওয়া গেছে। তাকে শ্মশানে কুকুর নাকি টুটি ছিঁড়ে মেরে ফেলেছে। রহিমের হাতে একটা বর্শা ছিল, তবু সে আত্মরক্ষা করতে পারেনি। রাতে পোড়ামানিক এলো। রহিমের ভাই করিম রামনিহালকে যা বলেছে তার কাছে শুনলাম। ওরা দুই ভাই কদিন ধরে আমার জন্য ওত পেতেছিল। রোজই দেখতো একজোড়া কালো কুকুর আমার পিছনে থাকে। কাল রহিম আর করিম রাস্তার ধারে একটা গাছে উঠে বসেছিল। মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বর্ষা ছুটে আমায় মারবে। কুকুর তাদের কিছু করতে পারবে না। কিন্তু বর্ষা ছুটতে গিয়ে রহিম নিজেই পা ফসকে নিচে পড়ে গেল, আর একটা কুকুর এসে ধরল তার টুটি। এই পর্যন্ত বলে নৃসিংহবাবু নীরব হলেন। তারপর একটা সুদীর্ঘ নিঃশ্বাস টেনে বললেন, এই আমার গল্প। রামনিহাল আর আমাকে ঘাটায়নি, সেই থেকে নির্ভয়েই আছি। এখন আপনি বলুন, এসব কি? অলৌকিক বললে চলবে না, কেন অলৌকিক তাও বলতে হবে। সন্ন্যাসী বলেছিল আমার সময় হয়েছে, কিন্তু কি করে সময় হলো? শুনেছি যারা সাধু সজ্জন, যোগী তপস্বী, ভগবান তাদের দয়া করেন, বিপদে রক্ষা করেন। কিন্তু এ কি, জীবনে আমি একটা ভালো কাজ করিনি। মন্দ কাজ এত করেছি যে তার সীমা সংখ্যা হয় না। তবে বেছে বেছে আমাকে দয়া করবার মানে কি? জোর করে আমাকে মদ ছাড়ানো, গঙ্গা স্নান করানো, আমাকে শত্রুর প্রতিহিংসা থেকে আগলে রাখা, এসব কেন? আপনি বিদ্বান লোক, এর উত্তর দিন। কেন কেন কেন? নৃসিংহবাবু কলকার মুখে তীব্র জিজ্ঞাসা নিয়ে আমার দিকে তাকিয়ে রাখলেন। আমি তার প্রশ্নের উত্তর দিতে পারলাম না। ভাবলাম হয়তো তার এই তীব্র ব্যাকুল জিজ্ঞাসাই তার প্রশ্নের উত্তর।